বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের উপরই একটি ক্লাস নিয়েছিলাম, সেটি ছিল আমাদের সম্পূর্ণ থিওরি ক্লাস। তো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ম্যাথ শুরু করব। তো ম্যাথ শুরু করার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, ম্যাথ করার আগে আমাদের অবশ্যই সূত্রগুলো জানতে হবে। তো সূত্রগুলো যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ম্যাথগুলো করতে পারবো। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা থিওরিগুলো লিখে দিব। তো অবশ্যই তোমরা এই ক্লাস করার সাথে সাথে তোমাদের খাতা, কলম, বই এই তিনটি বিষয় তোমাদের সাথে রাখবে, যাতে আমরা সূত্রগুলো দেওয়া মাত্র আমরা লিখে রাখি। পরবর্তীতে আমরা যখন অঙ্কগুলো করব তখন আমাদের এই সূত্রগুলো অনেক সাহায্য করবে। কারণ আমি যদি সূত্র না জানি তো সেক্ষেত্রে কিন্তু আমি অঙ্কগুলো করতে পারবো না বা বুঝবো না। তো এই জন্য আমি বলবো তোমাদেরকে যে সূত্রগুলো লিখে রাখার জন্য। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি। তো খেয়াল করো, অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্য কাকে বলে সেটা আমরা সবাই জানি। তো অর্থের সময় মূল্য যখন বলবে, তো এক্ষেত্রে আমাকে দুটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে বর্তমান মূল্য, আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো অর্থের সময় মূল্য বলতেই আমরা আসলে এই দুটি মূল্যকে বুঝে থাকি। তো আমরা এখানে লিখব যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। ফার্স্ট আমি এখানে লিখলাম বর্তমান মূল্য, এরপর আর একটা পার্ট হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো খেয়াল করবে, বর্তমান মূল্যকে আমরা পিবি দিয়ে লিখে রাখি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। আর ভবিষ্যৎ মূল্যকে আমরা লিখে থাকি এফবি, অর্থাৎ ফিউচার ভ্যালু। এটা তোমরা সবাই জানো। তো আমরা সংক্ষেপে এই ওয়ার্ডটা ইউজ করব, পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, আর ভবিষ্যৎ মূল্যকে আমরা এফবি লিখব, ফিউচার ভ্যালু। তো এখন এখানে আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের যে আমরা অঙ্কগুলো করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সংজ্ঞাটা আসলে জানা দরকার আগে, যে বর্তমান মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কাকে বলে, সেটা জেনে তারপরে আমরা সূত্র লিখে দিব। তো দেখো, বর্তমান মূল্য কাকে বলে, সহজ কথায় আমরা বলবো যে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের, দেখো ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। দেখো, বর্তমান মূল্য, ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। অর্থাৎ আমি ভবিষ্যতে একটা অর্থ পাবো, সেটার জন্য আজকে যে মূল্যটা, ওই মূল্যটাকে আমরা বলতে পারি কি, বর্তমান মূল্য। অর্থাৎ আমি যদি বর্তমানে, অর্থাৎ এখানে দেওয়া থাকে যে 5 বছর পর আমি 10,000 টাকা পাবো, এই 10,000 টাকার জন্য আমাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, সেটাই হচ্ছে কি বর্তমান মূল্য। তো এরপরে ভবিষ্যৎ মূল্য কাকে বলে, যে একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে, একটি নির্দিষ্ট সময় পরে আমি এখানে লিখেছি যে নির্দিষ্ট সুদের হারে অর্থ বিনিয়োগ করে যে অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। তো নিশ্চয়ই দেখো, বুঝতে পেরেছো যে একটা নির্দিষ্ট সময় থাকবে, হয়তো বা 2 বছর, 5 বছর, 10 বছর, এরকম একটা বছর থাকবে। নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হার, একটা নির্দিষ্ট সুদের হার থাকবে।
তো নির্দিষ্ট সুদের হারে অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ অর্থটা আমি রাখাটাই হচ্ছে বিনিয়োগ। তো অর্থ বিনিয়োগ করে যে অর্থটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? ভবিষ্যৎ মূল্য বলবো। তো যারা তোমরা এই মুহূর্তে আমার ক্লাসে অ্যাটেন্ড করেছো, অবশ্যই তোমরা আগেও যে কাজটি করেছিলে সে কাজগুলোই করবে, যে ক্ষেত্রে তোমাদের নাম, রোল অবশ্যই লিখে রাখবে, আর আমাদের লেখা বোঝা যাচ্ছে কিনা সেটাও তোমরা জানাবে। তো আমি একটু দেখি আসলে তোমরা কারা কারা ক্লাসে জয়েন করেছো, তো সেটা একটু দেখতে হবে। তো আমরা একটু দেখে নিই যে তোমরা কারা কারা আমার ক্লাসে অ্যাটেন্ড করেছো। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি আচ্ছা, তো এখানে অবশ্যই নাম, রোল অবশ্যই তোমাদেরকে লিখতে বলছি, অবশ্যই লিখবে। আচ্ছা, সবাই সানি, আদ্রিতা মোহন, সুমাইয়া আফরিন, ফারজানা রহমান, সোহানা সুলতানা, তো সবাই সালাম জানাইছো, এজন্য আমি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে যোগদান করার জন্য। তো লেখা দেখা যাচ্ছে কি না বা সাউন্ড শোনা যাচ্ছে কি না সেটা অবশ্যই একটু লিখে জানাবে, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা ঠিকভাবে দেখতেছো। তো যাই হোক, আমরা এখানে আমি যেটা দুইটা মূল্য লিখে দিয়েছি, অর্থাৎ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। তোমরা এখানে সবাই কি দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু জানাও। তো বর্তমান মূল্য আমরা সবাই বুঝতে পেরেছি, ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। এরপরে ভবিষ্যৎ মূল্য যেটা একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে অর্থ বিনিয়োগ করে যে অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। তো আমরা নিশ্চয়ই আচ্ছা, অনেক লিখছো, জি দেখা যাচ্ছে। তো ঠিক আছে, ওকে, আমরা আবারও শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস। তো আমি এরপর আরেকটা বিষয় তোমাদেরকে লিখে দিতে হবে। দেখো, যাতে সুবিধা হয়, আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো অনেকবার দেখব। দেখো, একটা হচ্ছে তোমরা সবাই শুনে থাকবে বা জেনে থাকবে যে একটা হচ্ছে বাট্রাকরণ। তোমরা অবশ্যই শুনেছ বাট্রাকরণ কি, অনেক সময় পরীক্ষায় আসে, বা আরেকটা বিষয় আসে যে চক্রবৃদ্ধিকরণ কি। তো আমি এই দুটির সংজ্ঞা এটির সাথে লিখে দিচ্ছি, খেয়াল করো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো বাট্রাকরণটা কি আসলে? বাট্রাকরণ বলতে আমরা বুঝে থাকি বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা বলতে পারি বাট্রাকরণ। এটা কিন্তু তোমাদের নৈবিত্তিক কোশ্চেনে অনেকবার এসেছে যে বাট্রাকরণ কি, অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয়কে আমরা বলতে পারি বাট্রাকরণ। ভবিষ্যৎ মূল্য কি যদি বলে যে চক্রবৃদ্ধিকরণ কি, তখন আমরা অ্যান্সারটা এরকম বলবো যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াই হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ। আরেকটা জিনিস খেয়াল করবে, বাট্রাকরণ করলে আমাদের অর্থটা কমে যায়, চক্রবৃদ্ধিকরণ করলে অর্থটা বেড়ে যায়। তার মানে আমি এটা বোঝাতে চাই, তোমার কোশ্চেনে যদি বর্তমান মূল্য বের করতে বলে তাহলে তো অবশ্যই ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে। বর্তমান মূল্য অলওয়েজ কি হবে? কম হবে। বর্তমান মূল্যকে বাট্রাকরণ করলে কি হয়? কম হয়। আর ভবিষ্যৎ মূল্য সবসময় কি হবে? বেশি হবে বর্তমান মূল্যের চেয়ে। তো সেক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণ যখন করা হয় সেক্ষেত্রে কিন্তু অর্থের মূল্যটা বেড়ে যায়, অর্থাৎ এখানে বেশি হবে। তো আমরা এই চক্রবৃদ্ধি এটাকে কি বলা হয়? দেখো, বর্তমান মূল্য নির্ণয়কে বাট্রাকরণ বলে। তাহলে আমরা এখানে এটা একটু লিখে নিই যে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্রাকরণ বলে। মনে রাখবে, বাট্রাকরণের ফলে, অর্থাৎ কোনো কিছু ডিভাইড করার ফলে, তোমরা যদি জানো যে কোনো কিছু ডিভাইড করার ফলে অবশ্যই কোনো অর্থটা কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ এক্ষেত্রে বর্তমান মূল্যে যখন আমরা সূত্রটা লিখব তখন তোমরা আরও ক্লিয়ার হবে, কারণ এখানে ডিভাইড থাকে। তো ডিভাইড করলে বা ভাগ করলে অবশ্যই কমে যায়। আর ভবিষ্যৎ মূল্য আমরা যখন করব সেক্ষেত্রে কিন্তু এটা গুণ থাকে, গুণ করলে সবসময় কি বেড়ে যায়। তো এক্ষেত্রে খেয়াল করে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা বলবো বাট্রাকরণ। এরপরে আমরা যদি বলি যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে
কি বলা হয়? চক্রবৃদ্ধিকরণ বলে, চক্রবৃদ্ধিকরণ বলে। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে একটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে, আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? চক্রবৃদ্ধিকরণ বলে। তো অবশ্যই আমি বলছি তোমরা লিখে নিবে, কারণ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। আচ্ছা, অনেকে একজন লিখছে ফারজানা রহমান, স্যার ক্লিয়ারলি দেখা যায় না। আমি তো আচ্ছা ওকে ওকে, এই পাশে দেখা যাচ্ছে না মেবি, এখন ঠিক আছে, এখন অবশ্যই দেখতে পাবে। তো ওই পাশে একটু প্রবলেম ছিল, তো যাই হোক এখন দেখা যায়। ওকে, তো বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটা ইনফরমেশন আমরা সবাই মনে হয় বুঝতে পেরেছি। তোমরা একটু খেয়াল করবে, অবশ্যই বুঝতে পারবে। তো এভাবে রেসপন্স করলে হ্যাঁ ভালো হবে, কারণ আমি বুঝতে পারবো যে কখন দেখা যায় কখন দেখা যায় না। সেক্ষেত্রে সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এরপরে চলে যাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। তো আমি এখন তোমাদেরকে সূত্রগুলো লিখে দিব, যে বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রগুলো আছে এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা লিখে দিব। তো ফার্স্ট আমি বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, তারপরে আমি ভবিষ্যৎ মূল্যের সূত্রগুলো লিখে দিব। আচ্ছা, তো এখন যে সূত্রগুলো লিখবো সেটি হচ্ছে সবগুলোই হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। তো আমরা বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রগুলো আমি লেখার আগে দেখো এখানে লিখতেছি পিভি, আমি সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা বর্তমান মূল্য বলবো। তো পিভি ইকুয়াল আমাদের সূত্রটি কি ছিল, অর্থাৎ এফ বি ডিভাইডেড হচ্ছে 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। একটু খেয়াল করবে সবাই, এফ বি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। এখন এটা কখন হবে এই সূত্রটা? আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি যে কখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন তোমাকে বলবে যে 5 বছর পর 10,000 টাকা পাওয়া যাবে, এর জন্য বর্তমানে 10% সুদে কত টাকা জমা রাখতে হবে। অর্থাৎ আমাকে বুঝতে হবে বর্তমান মূল্য যখন বের করবে তখন কোশ্চেনের মধ্যে তোমার ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য লেখা থাকবে। কিভাবে বুঝবো? 5 বছর পর বলছে, সেক্ষেত্রে 5 বছর পর মানে এটা তো তোমার বাংলা গ্রামারে আমরা বুঝি 5 বছর পর মানে ফিউচার ভ্যালু দেওয়া আছে, তার মানে আমার সহজেই আমি বুঝতে পারি যেখানে যেহেতু ফিউচার ভ্যালু দেওয়া আছে সেহেতু আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এফ বি ডিভাইডেড 1 প্লাস আই। নর্মালভাবে যদি এরকম লেখা থাকে 5 বছর পর 10,000 টাকা পেতে হলে বর্তমানে 10% সুদে কত টাকা জমা রাখতে হবে, এমন কোনো কথা সিম্পলি কোনো কথা বললে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তো সেক্ষেত্রে কোনটাকে কি বলে সেটা আমরা আবার একটু লিখে দিচ্ছি। এ বি মানে কি? ভবিষ্যৎ মূল্য। তো এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, আমরা এখান থেকে মানটা লিখব। আই দ্বারা কি বোঝাচ্ছে? আই দ্বারা ইন্টারেস্ট বোঝাচ্ছে। তো আই দ্বারা ইন্টারেস্ট রেট বোঝাচ্ছে, অর্থাৎ সুদের যে হার, সুদের হারকে বোঝাচ্ছে। আর এন দ্বারা কি বোঝাচ্ছে? সময়কে নির্দেশ করছে। তো সময় বোঝাচ্ছে, কয় বছর, 5 বছর, 7 বছর, যাই থাকুক, 2 বছর, যেটা থাকুক সেটা কিন্তু আমরা এখানে লিখব। তো আমরা এটা কখন ব্যবহার করব? যখন সিম্পলি কোনো সাধারণভাবে কোনো কিছু বলবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান মূল্য এভাবে বের করব। এরপরে দেখো আমি আরেকটা লিখছি যে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রেই আমাদের যখন অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি থাকবে, অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধিকরণ বলা থাকবে, সেক্ষেত্রে আমাদের এখানে কিভাবে লিখতে হবে খেয়াল করবে। সব ঠিক থাকবে। এফ বি আমি এখানে লিখলাম ডিভাইড হচ্ছে 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। খেয়াল করো সব ঠিক আছে, শুধুমাত্র আই যেখানে আছে ডিভাইড হবে এম, এখানে এন যেখানে আছে গুণ হবে এম। শিক্ষার্থীরা আমি এখানে একটু তোমাদেরকে বলছি, একটা কোশ্চেন এখান থেকে আসে পরীক্ষায় যে আমাদের কখন সূত্রে এম ব্যবহার করা হয়, কখন সূত্রে এম ব্যবহার করা হয়। তোমার অ্যান্সার হচ্ছে যখন চক্রবৃদ্ধি থাকে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্রে এম ব্যবহার করা হয়। এম আমি আবারও বলছি, সূত্রে এম ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব, এক্ষেত্রে ওই একই নিয়ম, এম মানি হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। এখানে জাস্ট এতটুকু লিখে দিব, এম মানি হচ্ছে চক্রবৃদ্ধি।
এক্ষেত্রে একটু খেয়াল করবে, যদি তোমার অঙ্কের মধ্যে বলা হয় যে বার্ষিক চক্রবৃদ্ধি, তখন এম এর মান 1 হবে। যখন তোমাকে বলবে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলা নাই, বলবে কি অর্ধবার্ষিক, তার মানে বুঝতে হবে বছরে 2 বার এম এর মান 2 হয়ে যাবে। ত্রৈমাসিক বললে এম এর মান 4 হয়ে যাবে। তো এইটার জন্য তোমাদের বই দেখতে হবে একটু, আমি বলছিলাম বইটা সাথে রাখতে, এজন্য তোমরা 173 পৃষ্ঠা দেখবে। 173 পৃষ্ঠা এখানে ডিটেলস লেখা আছে। 173 পৃষ্ঠা, যে বার্ষিক হলে এম এর মান 1 হবে, অর্ধবার্ষিক হলে এম এর মান 2 হবে, ত্রৈমাসিক হলে এম এর মান 4 হবে, দ্বিমাসিক হলে এম এর মান 6 হবে, মাসিক হলে এম এর মান 12 হবে, সাপ্তাহিক হলে এম এর মান 52 হবে, দৈনিক হলে এম এর মান 365 হবে। তো এটা কখন হবে? যখন অঙ্কের মধ্যে আমরা দেখব এরকম যে তোমার সূত্রে বলা থাকবে যে অর্ধবার্ষিক বা এরকম বার্ষিক বা চক্রবৃদ্ধি, তখন কিন্তু আমাদের এভাবে এই কাজটি করতে হবে। তো যাই হোক, আমরা আবারও চলে আসছি, আবার এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো এম ব্যবহার করবো, জাস্ট আই যেখানে আছে এম ভাগ করে নিব, এন যেখানে আছে গুণ করে নিব এমটা। তো আমরা এটা বুঝতে পেরেছি। তারপরে দেখো এই পিবি এর আমরা এখানে দুটি সূত্র লিখলাম। তো আরেকটা সূত্র আমাদের লিখতে হবে, কয়েকটা সূত্রই আছে। আজকে আমরা আমি সূত্রগুলো দুইটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ আজকের একটা ক্লাসে আমরা অনেকগুলো সূত্র দেখাবো, এরপর আরেকটা ক্লাসে আর কতগুলো সূত্র দেখিয়ে আমরা ক্লাসের মানে সূত্রগুলো শেষ করব। তো দেখো আমরা এরপরে আরেকটা সূত্র, যে আমি এটা মুছে ফেললাম। তো এক্ষেত্রে আমরা আরেকটা লিখতে হবে। তো পিবি, খেয়াল করো, পিবি যদি বলে তোমার বর্তমান মূল্য নির্ণয়ের যে একাধিক বছরে যদি হয়, এটা হচ্ছে 1 বছরের একটা টাকা দেওয়া আছে, যদি একাধিক বছরে, অর্থাৎ এটাকে বলে মিশ্র নগদ প্রবাহ। মিশ্র নগদ প্রবাহ, একাধিক বছরে নগদ প্রবাহ যদি এরকম হয় যে একটি প্রতিষ্ঠানে প্রথম বছরে 5,000, দ্বিতীয় বছরে 10,000, এরকম করে টাকা পাওয়া গেল, তার মানে 1 বছর হলে আমরা একটা লিখি, ঠিক না? এরপর যদি বিগত এরকম কত বছর ধরে চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা সেই সূত্রটাই আমরা লিখব, যে আমরা যদি একাধিক বছর হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সূত্রটা লিখব। তো এক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমরা বলবো মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য। তো মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য যখন তোমাকে বের করতে হবে, তখন এরকম সূত্র হবে এফবি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। খেয়াল করবে, আমি আবারও বলছি, যখন 1 বছর বলবে তখন এতটুকু সূত্র আমরা লিখতাম। যদি একাধিক বছরে এরকম নগদ প্রবাহ টাকা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম যত বছর আসবে তত বছর আমরা এরকম যোগ করতে থাকবো। তো এক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে দেখো 1 লিখবো, কারণ প্রথম বছর, এজন্য আমি এখানে 1 লিখবো। এরপরে যদি দ্বিতীয় থাকে 2 লিখবো, এরকম করে আমরা এরকম সূত্রটা সাজাবো। তো এখানে আমরা আবার এখানে আমি কি লিখতে পারি? 2 লিখতে পারি। তো এখানে আর 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন, এখানে 2 লিখেছি, এন এর মান এখানেও 1 হবে, 1 লিখেছি, এখানে 2 লিখেছি, 2 হবে। এভাবে করে আমাদের যত বছর থাকবে তত বছর এরকম লিখব। তাই আমি এখানে তোমার এফ বি এন লিখলাম, এর মানে কি অনেক বছর পর্যন্ত হতে পারে, সেটা আমরা এখানে লিখব। এরপরে দেখো 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন, এভাবে করে আমাদের এই সূত্রটা লিখব। তো বর্তমান মূল্য আমরা যেটা, যদি নগদ প্রবাহ একাধিক বছরে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখবো। এটা হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, হতে পারে 3 বছর, হতে পারে যে কোনো বছরে হতে পারে। তো আমরা এভাবে করে সূত্রটা লিখব। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? সেটা একটু আমাকে জানাও কাইন্ডলি, যে সূত্রগুলো আমরা বুঝতে পেরেছি কিনা। কারণ হচ্ছে সূত্রগুলো যদি তোমরা বুঝতে না পারো, তাহলে কিন্তু আমরা অঙ্ক করাতে পারবো না। এজন্য আমি বারবার তোমাদেরকে বলছি যে কারো কোনো সমস্যা থাকলে বা যদি না বুঝতে পারো, তাহলে আমাকে একটু বলো কাইন্ডলি। তো আমি দেখতে পাচ্ছি যে আসলে হ্যাঁ দেখা যাচ্ছে, তারপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাও আমাকে জানাবে। তো যাই হোক, আমি আবারও দেখছি তোমাদেরকে যে আরও কি করা যায়। ক্যামেরাটা আমি আরও করে দিলাম, যে এখন মনে হয় আরও ক্লিয়ার দেখা যাবে। তো আচ্ছা, দেখো
তো এরকম যদি বর্তমান মূল্যের ক্ষেত্রে, তাহলে আমরা আরেকটু সূত্র আরও একটু লিখে দিই। বর্তমান মূল্য নির্ণয়ের আর একটা সূত্র আমরা সেটা লিখে নিব। আচ্ছা, তো এনইউটির সূত্রটা আমরা আজকে দিচ্ছি না, আমরা এনইউটির সূত্রটা আমরা পরে দিচ্ছি। এরপরে আমরা যেটা কাজ করব সেটি হচ্ছে এরপরে যেটা আমরা যে কাজ করব সেটি হচ্ছে আমাদের আরেকটা সূত্র লিখে আমরা বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রটা, আমাদের কয়টা আমরা সূত্র লিখেছি, যেগুলো লিখেছি এগুলোর মধ্যেই আমরা বর্তমান মূল্য সাধারণ সেন্সে যে ইয়াগুলো বের করতে হয়, সূত্রগুলো বা অঙ্কগুলো করতে হবে, সেগুলো আমরা লিখে দিয়েছি। তো এরপর বর্তমান দেখো এখানে আমরা কয়টা সূত্র লিখলাম, 3টি সূত্র লিখলাম। বর্তমান মূল্যর 3টি সূত্র লিখলাম। তারপরে ভবিষ্যৎ মূল্য, দেখো ভবিষ্যৎ মূল্যর 3টি। এরপরে আরেকটা ক্লাসে আমরা অ্যানুইটির সূত্র নিয়ে আলোচনা করব। তো এখানে আরেকটা সূত্র ভবিষ্যৎ মূল্য, দেখো তো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্র, এখানে আমি আবার ওই 3টি সূত্র লিখে দিচ্ছি তোমাদেরকে। তো এফবি, তাহলে এক্ষেত্রে আমি বলেছিলাম ভবিষ্যৎ মূল্য বের করতে হলে আমাকে গুণ করতে হবে। তাহলে পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার কিন্তু এন হবে। খেয়াল করবে এখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন। চিহ্ন না থাকলে কি হবে, গুণ চিহ্ন হবে। তো এখানে এভাবে করে লিখতে হবে। তাহলে এখানে আমরা তো জানি এটা দ্বারা কি বোঝাচ্ছে, বর্তমান মূল্য অঙ্কে দেওয়া থাকবে, বর্তমান মূল্য আমরা এখানে দেওয়া থাকবে। তো আই দ্বারা কি বোঝাচ্ছে তোমরা সবাই জানো, সুদের হার, এটাকে বোঝাচ্ছে। এরপর এন দ্বারা কি বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে, বছর বা সময়। যত বছর থাকবে তত বছর বা সময় থাকবে। তো এইভাবে করে আমরা নর্মাল যে নিয়মে ভবিষ্যৎ মূল্য সেটা আমরা বের করব। এরপরে দেখো এফবি এর ক্ষেত্রে আমরা যখন অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি থাকবে, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, আই যেখানে আছে সেখানে ডিভাইড হয়ে যাবে এম, আর এন যেখানে আছে গুণ হয়ে যাবে কি, এম হয়ে যাবে। তো এম মানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধিকরণ, সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এরপরে দেখো তোমাদের যখন ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যখন একাধিক বছরে থাকবে, সেক্ষেত্রে আসলে কিভাবে করব। একাধিক বছরে, আচ্ছা কে লিখছে স্যার আর একবার বোঝান। আচ্ছা কোনটা বোঝাবো, দেখো একটু আমি আবার বোঝাচ্ছি, খেয়াল করো। আমরা এটা সূত্রটা যদি আমি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে তোমার বর্তমান মূল্য দেওয়া থাকবে, তো আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। যদি এরকম বলা থাকে যে বর্তমানে 10,000 টাকা ব্যাংকে 10% সুদে জমা রাখলে 5 বছর পরে কত টাকা পাওয়া যাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, কারণ 5 বছর পরে কত টাকা পাওয়া যাবে বলছে। সো এখানে আমি বুঝতে পেরেছি যে এটা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তার মানে যে টাকাটা দেওয়া আছে সেটাই হচ্ছে তোমার বর্তমান মূল্য। যখন আমরা অঙ্কে আসব তখন আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো এখানে আমরা পিবি যেটা দেওয়া আছে, আরও 5 বছর পর কত টাকা হবে তা আমি সহজেই বুঝতে পারি যে এখানে কি ভবিষ্যৎ মূল্য আমাকে বের করতে হবে। আর এখানে এই যে সুদ বলছে 10% বলুক 5%, সেটা হচ্ছে সুদ। আর সুদকে আমরা পয়েন্ট করে লিখতে হয়, অর্থাৎ যে সুদ 10% থাকলে 10কে 100 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে লিখবো। আর এন মানে 5 বছর 10 বছর যাই বলুক সেটা লিখবো। আর এই যে এখানে আমি যে সূত্রটা লিখলাম, এটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে এই সূত্রটা হবে। তো চক্রবৃদ্ধিকরণ কখন বুঝবো কিভাবে, আমাদের অঙ্কের মধ্যে লেখা থাকবে চক্রবৃদ্ধিকরণ, অনেক সময় লেখা থাকবে, আবার অনেক সময় বলা থাকবে যে সুদ 10% বা সুদ দেওয়া হচ্ছে অর্ধবার্ষিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে, দ্বিবার্ষিক ভিত্তিতে, এরকম কথাগুলো লেখা থাকবে। অর্থাৎ বছরে যদি একাধিকবার সুদ গণনা হয় সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ। বছরে যদি সুদ আসলের উপর, আমরা সাধারণ সেন্সে যদি বলি চক্রবৃদ্ধি কাকে বলে, সুদ আসলের উপর যখন সুদ ধরা হয় সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ। তো এক্ষেত্রে আমরা এই একই কাজ, যে আমাদের এখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। অনেকেই লিখছে বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। এরপরে আমরা আরেকটা সূত্র, যে একাধিক বছরের যদি হয়, অর্থাৎ প্রত্যেক বছরের যদি একাধিক বছরে নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য যখন হবে, একাধিক বছরে নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য যখন হবে, সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি।
একাধিক বছরে যদি হয় তখন কি করব, তখন আমাদের সূত্রটা কি হবে। তো দেখো এক্ষেত্রে কি PB1, এক্ষেত্রে একটু সূত্রটা ডিফারেন্ট। PB1 আমি এখানে যেহেতু সবগুলো বাংলায় লিখছি, তো PB1 প্লাস হচ্ছে 1 প্লাস আই, এখানে দেখো n মাইনাস একটু ডিফারেন্ট, n মাইনাস 1। তো n মাইনাস 1, n মাইনাস 1 দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? n মানে কি বছর, মাইনাস 1। তো PB1 প্রথম বছর, 1 প্লাস আই যেটা আছে সেটা আমরা এখানে লিখব। n মানে কি যত বছর থাকবে, মনে করো 5 বছরের জন্য 5 থেকে 1 বিয়োগ করবে। তো এভাবে করে যত বছর থাকবে তত বছর আমরা এরকম যোগ করতে থাকবো। তারপর হচ্ছে PB2, বা এখানে বাংলা লেখা আছে PB2, এখানে ইন্টু 1 প্লাস আই, এক্ষেত্রে n মাইনাস, আমরা এখানে 1 করেছি, এখানে 2 করব। এভাবে করে আমাদের যত বছর থাকবে তত বছর আমরা এই কাজটি করব। তো n লিখলাম, যত বছর থাকবে তত বছর আমরা এই কাজগুলো করব। তো n মাইনাস, আমরা লাস্ট n মাইনাস n এখানে লিখব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কখন হবে। যদি একাধিক বছর বলে, যদি কি বলে একাধিক বছর বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করব, ঠিক আছে। তো আচ্ছা, তো তোমরা সবাই কি বুঝতে পেরেছো যে আমরা যখন একাধিক বছরে থাকবে সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য যদি বের করতে বলে তখন এই সূত্র হবে। তো এই সূত্রটা আসলে কখন হবে? এটা যে বছরের শেষে, যদিও আমার কোশ্চেনে লেখা থাকবে, কোনো ভয় নেই, কোশ্চেনে কিন্তু এগুলো লেখা থাকবে। যদি বলে বছরের শেষে, তোমরা 9, 10-এ কিন্তু এটা করোনি, 9, 10-এ কিন্তু এই অঙ্কটি ছিল না, এর আগের 2টা সূত্র ছিল, বাট এই যে পরে যে মিশ্র নগদ প্রবাহ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু ছিল না। তো এটা কিন্তু আমাদের নতুন, সেটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে বছরের শুরুতে যদি হয়, সরি বছরের শেষে, কি বলে বছরের শেষে যদি তোমাকে নির্ণয় করতে বলে, আমার কোশ্চেনই লেখা থাকবে বছরের শেষে, সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো আরেকটা সূত্র আছে যে একই, যে ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে যদি বলে বছরের শুরুতে, এটা হচ্ছে বছরের শেষে, আর বছরের শুরুতে হইলে কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বছরের শুরুতে যদি হয় সেক্ষেত্রে কি হবে। তো বছরের শুরুতে, তো আমাদের বছরের শুরুতে আমরা যেটা করব সেটি হচ্ছে, দেখো তো আমি এটা এখানে একটু লিখে দিচ্ছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে বছরের শেষে, যদি বছরের শেষে বলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর বছরের শুরুতে বলে, তো বছরের শুরুতে বললে বছরের শুরুতে, তো বছরের শুরুতে যদি বলে সেক্ষেত্রে আসলে আমাদের সূত্রটি কি হবে। তো B1, এক্ষেত্রে আমাদের সূত্রটা কি একটু খেয়াল করি সবাই। তো PB1 একটু খেয়াল করো, 1 প্লাস আই, এক্ষেত্রে পাওয়ার n। তো এক্ষেত্রে আমাদের পাওয়ার n এরকম করে আমাদের প্রথমটা ঠিক রাখতে হবে। এরপরে PB2 1 প্লাস আই n মাইনাস 1, এক্ষেত্রে কিন্তু দেখো একটু কিন্তু ওইটার সাথে কিন্তু একটু আলাদা। কারণ কি ওইখানে কি করেছিলাম, প্রথম থেকে আমরা কি কাজ করেছিলাম, n মাইনাস 1 করেছিলাম। তো এক্ষেত্রে কিন্তু PB1 ইন্টু 1 প্লাস আই পাওয়ার কিন্তু n দিয়েছে। আগে কিন্তু এখানে 5 বছর যদি থাকে তাহলে 5 বছর দিব, তারপরে কিন্তু ওই 5 থেকে আবার 1 বিয়োগ করতে হবে। এরকম করে আমরা অঙ্কটি সাজাবো। তো তোমরা নিশ্চয়ই এগুলো সবাই কি বুঝতে পেরেছো যে আসলে কিভাবে এটা করতে হবে। তো এরপরে আমাদের আরেকটু আছে যে এখানে যত বছর থাকবে আর কি, n মাইনাস n, একটু খেয়াল করবে এখানে কিন্তু লাস্টে আমি যে কাজটা করেছি, যত বছর থাকবে ওই বছরের সাথে 1 যোগ করতে হবে, একটু ডিফারেন্ট। যত বছর থাকবে n মাইনাস 1, n মাইনাস 1, তোমরা দেখতে পাচ্ছ n মাইনাস n প্লাস 1, n মাইনাস n প্লাস 1, ঠিক আছে। তো PB1 ইন্টু 1 প্লাস আই পাওয়ার n প্লাস PB2 ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 প্লাস PBn, যত বছর থাকবে তত বছর 1 প্লাস আই পাওয়ার n মাইনাস n প্লাস 1। তো এতটুকু ডিফারেন্ট। তো আমরা সবাই এটা বুঝতে পেরেছি। তো আমরা আজকে এই কয়েকটি সূত্র, আমরা 7টি সূত্র শিখলাম। তো এই সূত্রের উপরে ডিপেন্ড করে আমরা অঙ্কগুলো করব। তো সেক্ষেত্রে একটু খেয়াল করব সবাই।
দেখো এরপরে আমরা চলে যাচ্ছি। তো তোমাদেরকে এই সূত্রগুলো নিশ্চয়ই আমরা যখন নেক্সট ক্লাসে যখন অঙ্কগুলো করব সেক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে। তো অবশ্যই এই পর্যন্ত আমরা সূত্রগুলো রাখবো। আর তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের যে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় যেটা আছে সেটার জন্য তোমাদেরকে কিছু কোশ্চেন লিখে দিব, যেটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে তৈরি করবে এবং হচ্ছে পরীক্ষার সাজেশনের জন্য তোমাদের থাকবে। তো এই অ্যাসাইনমেন্টটা আমি বলে দিচ্ছি যে আসলে কবে তোমরা জমা দিবে, অর্থাৎ আগামী মঙ্গলবারে তোমরা অবশ্যই কলেজে এসে জমা দিবে যে অ্যাসাইনমেন্টগুলো, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে। আমি ফার্স্ট অধ্যায় থেকে শুধুমাত্র অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি। তো সেটার জন্য তোমরা আগামী মঙ্গলবারে কলেজ এসে জমা দিবে। আর এটার জন্য এটা কেন দেওয়া হচ্ছে, কারণ এটা বোর্ড থেকে নির্দেশনা যে অ্যাসাইনমেন্ট এবং সাথে তোমাদের পরীক্ষা, তো এগুলো আমাদের নিতে হয়, এই জন্য তোমাদেরকে দেওয়া। সো তোমরা এই কাজগুলো করবে। তো আমি প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট যেটা তোমাদের লিখে দিচ্ছি যে আসলে কোন কোন কোশ্চেনগুলো তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে তৈরি করবে। তো সেখানে আমি বলে দিচ্ছি প্রথম অধ্যায় থেকে। আচ্ছা, তোমাদের কাছে যদি বই থেকে থাকে তাহলে আমি এখানে নাম্বার বললেও হয়ে যায়। আমাদের যে বইটি আছে ওই বইটি না হয় আমি লিখেও দিচ্ছি, নাম্বারও বলে দিচ্ছি। তো এখানে 33 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 33 পৃষ্ঠায় আমরা যে জ্ঞানমূলক কোশ্চেন, আমি ফার্স্ট তোমাদেরকে জ্ঞানমূলক কোশ্চেন দিচ্ছি। জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি খুব দ্রুত দিচ্ছি, খুব দ্রুত লিখে নিবে। প্রথম 1 নম্বর, অর্থায়ন কি? অর্থায়ন কি? এরপরে পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন কি? এরপরে আমাদের যে কাজটি, আচ্ছা লিখে দিচ্ছি আমি, অনেকেই বলছে প্লিজ লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা এখানে কি পিবি নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা পিভি নিয়ে, আচ্ছা আমরা নেক্সট যখন অঙ্কটা করব তুমি অবশ্যই সাথে থাকবে, অবশ্যই আমরা বুঝতে পারবো। আচ্ছা তো ঠিক আছে, আমরা প্রশ্নগুলো লিখে দিচ্ছি। এরপরে লিখবে ব্যবসায় অর্থায়ন কি? ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন কি? এরপর তহবিল সংগ্রহ কি? তহবিল সংগ্রহ কি? এরপরে লিখবেন সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি কি? এরপর ঝুঁকি মুনাফা নীতি। ঝুঁকি মুনাফা নীতি। ঝুঁকি মুনাফা নীতি কি? তারপর হচ্ছে তারল্য মুনাফা নীতি। তারল্য ও মুনাফা নীতি। ওই যে কি আমি দিলাম না, তারল্য মুনাফা নীতি। এরপরে হচ্ছে যেটাকে আমরা বলি পোর্টফোলিও বৈচিত্র্য, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বৈচিত্র্যকরণ বা পোর্টফোলিও বা বহুমুখীকরণ, বিভিন্ন নাম থাকে। পোর্টফোলিও আমি লিখলাম, পোর্টফোলিও। পোর্টফোলিও কি থাকতে পারে বা বৈচিত্র্যায়ন কি থাকতে পারে? পোর্টফোলিও নীতি কি, এটার বিভিন্ন নাম আমি বলে দিচ্ছি। পত্রকোষ বলা থাকতে পারে, পোর্টফোলিও বলা থাকতে পারে, এভাবে করে আমরা এটা লিখব। এরপরে লিখবা সম্পদ সর্বাধিকরণ কি? সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা লেখা দেখা যাচ্ছে তো?
হ্যাঁ, সম্পদ সর্বাধিকরণ, যেটাকে আমরা বলবো সম্পদ সর্বাধিকরণ। এরপর হচ্ছে তারল্য। আরেকটা কোশ্চেন হচ্ছে তারল্য। তারল্য কি? এরপরে আরেকটা হচ্ছে মূলধন কাঠামো। মূলধন কাঠামো কি? তো এই প্রশ্নগুলো 10-11 আচ্ছা, তো এই প্রশ্নগুলো তোমরা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে নিবে। এরপরে হচ্ছে আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। তো ব্যবসায়ের নৈতিকতা কি? ব্যবসায়ের নৈতিকতা। ব্যবসায়ের নৈতিকতা। তো এখানে তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি তো সবাই? এই কোশ্চেনগুলো আমি কি মুছে ফেলবো, অর্থাৎ উপর থেকে আমি কিন্তু মুছে ফেললাম, দেখো। আচ্ছা, এখন আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন গেল। এরপর আমরা অনুধাবন প্রশ্ন লিখে দিচ্ছি। অনুধাবন। তো অনুধাবন প্রশ্নগুলো খুব দ্রুত লিখে নিবে, আমাদের সময় কম। তো এখানে দেখো, একজন ব্যবসায়ী কেন পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করে? একজন ব্যবসায়ী কেন পোর্টফোলিও নীতি অনুসরণ করে? তোমাদের বইয়ের 1 নাম্বার। একজন ব্যবসায়ী কেন পোর্টফোলিও নীতি অনুসরণ করে? অনুসরণ করে ব্যাখ্যা করো। অনুসরণ করে ব্যাখ্যা করো। এরপরে তারল্য মুনাফার মধ্যে সম্পর্ক কি? তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কি? মুনাফার মধ্যে সম্পর্ক কি? তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কি? 2 নাম্বার যেটা তোমাদের বইয়ে আছে। তারপর হচ্ছে কোম্পানির মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ ব্যাখ্যা করো। কোম্পানির মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ ব্যাখ্যা করো। মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ ব্যাখ্যা করো। মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের মূল লক্ষ্য নয় ব্যাখ্যা করো। মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের মূল লক্ষ্য নয় ব্যাখ্যা করো। 5 নাম্বার তোমাদের বইয়ের লাস্ট কোশ্চেন, যেটা উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয়। উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদা গ্রহণযোগ্য
নয় ব্যাখ্যা করো। তো যাই হোক, এটা ছিল এই আমাদের, তাহলে এখানে ছিল 12টি কোশ্চেন, এখানে হচ্ছে 5টি কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো তোমরা লিখে নিবে এবং তোমাদের হচ্ছে হয়তো বা নেটে প্রবলেম থাকতে পারে, লেখা বুঝতে সমস্যা হতে পারে। তারপর আমি আবার বলছি, এখানে দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী কেন পোর্টফোলিও নীতি অনুসরণ করে, তারল্য মুনাফার মধ্যে সম্পর্ক কি, মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের মূল লক্ষ্য নয়, ব্যাখ্যা করো। 5 নম্বরে ছিল উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদা গ্রহণযোগ্য নয়, ব্যাখ্যা করো। তো এগুলো আমাদের কোশ্চেন ছিল। তো যাই হোক, এই অবশ্যই আগামী মঙ্গলবারে তোমরা জমা দিবে অ্যাসাইনমেন্ট তৈরি করে। তো আমাদের প্রথম অধ্যায় থেকে এটাই দিলাম। তো যাই হোক, আমরা আবার নেক্সট ক্লাসে আবার হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই, আমরা 3য় অধ্যায় যে সূত্রগুলো দেওয়া হয়েছে সূত্রগুলো সবাই দেখে রাখবে। পরবর্তীতে আমরা অঙ্ক শুরু করলে যাতে তোমরা বুঝতে পারো সেজন্য সূত্রগুলো সবাই দেখে রাখবে। তো আজকে এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।